নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পাঠ করতে চলেছি একটি শাক্ত পদাবলী, যার নাম হলো মন রে কৃষি কাজ জানো না, যেটি রামপ্রসাদ সেনের দ্বারা রচিত। রামপ্রসাদ সেনের এই গানটা বাংলা সাহিত্যে অনেক বিখ্যাত। তোমরা সকলেই এক না একবার এই গানটা শুনেছ। কিন্তু গান শুনলেই তো খালি হবে না, তার ভেতরের মানেগুলোও আমাদের জানতে হবে, নাহলে পরীক্ষার খাতায় আমরা লিখতে পারবো না। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা আলোচনা করে নেব শাক্ত পদাবলী এই কথাটার অর্থ নিয়ে। শাক্ত কথাটির অর্থ হচ্ছে শক্তি, অর্থাৎ মধ্যযুগে দেবী কালীকে নিয়ে যে সকল পদাবলীগুলো রচিত হয়েছিল সেগুলোই শাক্ত পদাবলীতে অন্তর্ভুক্ত আছে। তো চলো কবিতা পাঠ করার মাধ্যমে আমরা সমস্তটা জেনে নিই। প্রথমেই কবি বলছেন, মন রে কৃষি কাজ জানো না। তোমাদের মনে প্রশ্ন আসবে যে মন কি করে কৃষিকাজ জানতে পারবে? সে তো মানুষের কাজ। মন কোনোদিনও কৃষিকাজ কি জানতে পারে? এখানে সেই কৃষিকাজ বলা হয়নি, এখানে মানুষের মনের সূক্ষ্ম অনুভূতিগুলো বোঝানো হয়েছে, যেগুলো আমরা সঠিক স্থানে প্রকাশ করতে পারি না। ধরো, কখনো এমন একটা জায়গায় যে আমরা রাগ করে ফেলছি, যদি সেখানে আমরা রাগ করতাম না তাহলে হয়তো সেই সামনের মানুষটার আঘাত লাগতো না। এই রকম আমরা যে মনের অনুভূতিগুলোকে সঠিক স্থানে প্রস্তুত করি না, প্রকাশ করি না, সেইগুলোর কথা এখানে বোঝাতে চেয়েছেন কবি। তারপর তিনি বলছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন অর্থাৎ মানুষের মন। পতিত কথাটি সাধারণত আমরা অনাবাদি জমি হিসেবে ব্যবহার করি, মানে যেখানে চাষবাস হয় না, অর্থাৎ মানুষের জমির মধ্যে চাষবাস হয় না। অর্থাৎ বলতে চেয়েছেন যে মানুষের মনের মধ্যে ভগবানের জন্য ভক্তি প্রকাশ করার কোনো মাধ্যম থাকে না, বা মানুষ আস্তে আস্তে ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। আবাদ করলে ফলতো সোনা। আবাদ কথাটির অর্থ হচ্ছে চাষবাস। যদি সেই মানুষের মনে চাষবাস করা হতো, যদি ভক্তির জাগরণ ঘটতো, তাহলে সেই মনে সোনা ফলতো। তারপর কবি বলছেন, কালীর নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। তছরূপ কথাটির অর্থ এখানে নয় ছয় হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। যখন আমাদের ফসল ছাগল বা অন্য কোনো পশু খেয়ে নেয়, তখন আমরা কি করি? বেড়া দিয়ে সেটাকে ঘিরে ফেলি। এখানে কবি এই কথাটি এই জন্য ব্যবহার করেছেন, আমাদের মনে যে সকল কুচিন্তা, কুভাবনা এগুলো আছে, সেগুলো আমরা কালীর নামে বেড়া দিয়ে রাখবো, মনকে ঘিরে রাখবো, যাতে সেই কুচিন্তাগুলো আমাদের মনের মধ্যে প্রবেশ না করতে পারে। তারপর তিনি বলছেন, সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্তকেশীর শক্ত বেড়া। মুক্ত কথাটির অর্থ হচ্ছে খোলা, কেশী শব্দটির অর্থ হচ্ছে চুল। এখানে আসলে কালী মায়ের মহিমা বা তার শক্তির কথা বোঝানো হয়েছে। তার কাছেতে জম ঘেঁষে না, অর্থাৎ কালী মায়ের শক্তি এতটাই যে যমও তার কাছে ঘেঁষতে ভয় পায়। তাহলে যদি আমরা আমাদের মনকে কালী নামের বেড়া দিয়ে ঘিরে রাখি, তাহলে আমাদের মনে যে কুচিন্তাগুলো আছে সেগুলোও ঘেঁষতে সাহস পাবে না। তাই জন্য আমাদের মনকে রক্ষা করার জন্য কালী মায়ের এই মহিমাটাকে বোঝানো হয়েছে। আর সেটা যে কতটা শক্তিশালী যে যমও তার কাছে ঘেঁষতে পারছে না, তাই জন্য এই কথাটি কবি ব্যবহার করেছেন। এরপরে কবি বলছেন, অদ্য অপ্ত শতান্তে বা, বাজাপ্ত হবে জানে না। অদ্য অপ্ত শতান্তে বা, এখানে বলতে একটা কালকে বোঝানো হয়েছে। শতান্ত কথাটির অর্থ হচ্ছে শতাব্দী। সাধারণত 100 বছরকে আমরা একটা শতাব্দী হিসেবে বিবেচিত করি। সেটা বলছে যে বাজাপ্ত মানে হচ্ছে বাজেয়াপ্ত। এই পুরো লাইনটার মানে হচ্ছে আজ বা কোনো সময় আমাদের মন যমের হাতে বাজেয়াপ্ত হয়ে যাবে, যমের হাতে পড়ে যাবে। তাহলে আমাদের কি করণীয় হবে সেটা তিনি পরবর্তী লাইনে বলছেন। এখন আপন ভেবে যতন করে চুটিয়ে ফসল কেটে নে না। এই কথাটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো, তোমাদের মধ্যে থেকে কেউ চাষ করেছো এবং সুন্দর ফসল ফলেছে, এবং যথাসময়ে তুমি সেই ফসলটাকে কাটোনি, তাই দীর্ঘদিন পর সেই ফসলটা পচে গেছে।
তেমনিভাবেই আমাদের মনে যে সকল ভালো অনুভূতিগুলো আছে সেগুলো যদি আমরা যথাসময়ে সঞ্চয় করে না রাখি তাহলে সেগুলোও খারাপ হয়ে যাবে বা লোপ পেয়ে যাবে। তাই জন্য বলছে, এখন আপন ভেবে যতন করে চুটিয়ে ফসল কেটে নে না। মানে নিজের মনের অনুভূতিগুলোকে তুমি যত্ন করে কেটে নাও, অর্থাৎ সঞ্চয় করে নাও। এরপর তিনি বলছেন, গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেচনা। অর্থাৎ গুরু এখানে একটা বীজকে রোপণ করেছেন, অর্থাৎ পুঁতেছেন। ভক্তি বাড়ি তাই সেচনা। ভক্তি বাড়ি হচ্ছে ভক্তির জল, বাড়ি কথাটি অর্থ হচ্ছে জল, ভক্তির জল দিয়ে তাকে বড় করা। এখানে সহজ কথায় যদি আমরা বলি, গুরু আমাদের মনে একটা ভালো অনুভূতিকে সঞ্চার করেছেন, আর আমরা সেটা ভক্তির মাধ্যমে বাড়িয়ে তুলব। বোঝা গেছে? এরপর কবিতার লাস্ট লাইন বলছেন, ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে ডেকে নে না। কি না পারার কথা বলা হয়েছে এখানে? এখানে ঈশ্বরের ভক্তির কথা বলা হয়েছে। যদি একা সে ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন না করতে পারে, তাহলে রামপ্রসাদকে ডেকে নিতে বলছেন। রামপ্রসাদকে কেন ডেকে নিতে বলছেন? কারণ রামপ্রসাদ ভক্তি মার্গে চলেছে, সে জানে যে কিভাবে সেখানে পৌঁছাতে হয়। তাই জন্য আমাদের রামপ্রসাদকে ডেকে নিতে বলছেন, যাতে আমরা ভক্তি মার্গে সহজে পৌঁছাতে পারি। এটা তো সহজে পৌঁছানোর কোনো রাস্তা নয়, অর্থাৎ ভক্তি মার্গে আমরা কোনো ভুল না করি, আমরা যথা সময়ে পৌঁছাতে পারি। এই জন্য কবি এ কথাটি বলছেন। তো সহজ কথায় এই কবিতার মানে এইরূপভাবে দাঁড়ায়, ঈশ্বরের প্রতি ভক্তি বা ভক্তি মার্গে হাঁটার যে পথ বা নির্দেশ, সেগুলো কবি এই কবিতায় দিয়েছেন। এটাই হচ্ছে এর মূল আলোচনা। আর এই কবিতা থেকে যদি তোমরা ভাবো যে পরীক্ষায় কীরূপ কোশ্চেন আসবে, তো এই কবিতা থেকে সাধারণত এর পুরো বিষয়বস্তুটাই জানতে চাওয়া হয়। তো আমি মানেগুলো বুঝিয়ে দিয়েছি, তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারবে। তো আজকে আমাদের আলোচনা মন রে কৃষি কাজ জানো না, রামপ্রসাদ সেন দ্বারা রচিত, এখানেই সমাপ্ত হলো। এই কবিতা বুঝতে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।